আদিত্যর হাতে নীল রঙের খাম দিয়ে দৌড়ে পালায় রিয়া। দৌড়ে যাবার পূর্বে মিষ্টি কণ্ঠে আদিত্যকে বলেছিল, রিয়া, পড়বেন কিন্তু। আদিত্যকে কিছু বলার সুযোগ না দিয়েই পালিয়ে যায় রিয়া। আদিত্য রিয়াকে ভালোভাবে চেনেও না। এভাবে অচেনা মেয়ে হঠাৎ সামনে এসে খাম দেওয়াতে কিছুটা ভয় পেয়ে যায়। প্রেম টেম নিয়ে কিছু লেখা নেই তো? আদিত্য মনে মনে কথাটা ভেবেই খামটা খুলল এবং পাশেই গাছতলায় বসল। খাম খুলে আদিত্য একটি কাগজ পায়। কাগজের এপিঠ ওপিঠ উভয় দিকেই লেখা। সে প্রথমেই মুচকি হাসে আর গুনগুন করে বলে ওঠে, লেখাটা ভারী সুন্দর। আদিত্য কিছুটা হলেও বুঝতে পারছে এখনকারও মনের মধ্যে জমে থাকা কথাগুলো সে জানবে। আদিত্য পড়তে শুরু করে চিঠিটা। অবাক হচ্ছেন? কে আমি? আমি রিয়া। আমি আপনার অজান্তে গড়ে ওঠা প্রেয়সী। আপনাকে দেখে প্রতিটা সকাল শুরু হয় আমার। ভাবছেন কিভাবে? লাল দুতলা বাড়িটা আমাদের, আর ব্যালকনিতে বসে আপনাকে দেখি প্রতিটা সকাল। প্রতিদিন দেখতে দেখতেই আপনার অজান্তে আপনাকে ভালোবেসে ফেলেছি। ঠিক যেন হঠাৎ বৃষ্টি এসে ভিজিয়ে দেওয়ার মতো আপনি এসেছেন আমার জীবনে। দীর্ঘ 14 মাস ধরে দেখে আসছি আপনাকে। প্রথম যেদিন আপনাকে দেখি, জানি না কেন সেদিন খুব হেসেছিলাম। এখানেই শেষ হয়ে যেত সব, কিন্তু পরের দিন সকালেও আপনি এই রাস্তায়। এভাবে করে 14টা মাস কেটে গেল। আপনাকে অল্প কিছুক্ষণ দেখতে পেতাম। একটু অল্প অল্প করে দেখেই আপনার প্রেমে পড়ি। জানেন তো, চাঁদটাকেও অল্প দেখলে মন ভরে না, দীর্ঘ সময় নিয়ে দেখতে হয়, তাহলেই চাঁদের প্রতি ভালোবাসাটা দ্বিগুণ হয়। কিন্তু আপনাকে অল্প অল্প করে দেখে ভীষণভাবে আপনাতে হারিয়েছি আমি। আপনি ছিলেন আমার কাছে একটি ফুল ফোটার মতো। সকালে ফুটতেন, আবার বিকেলে ঝরে যেতেন। সকাল ছাড়া আপনাকে দেখিনি। বিকেলে বসে থাকতাম ব্যালকনিতে, কিন্তু পেতাম না আপনার দেখা। ফুল ঝরলে মাটিতে পাওয়া যেত, কিন্তু আপনি সকালে ফুটতেন, ঝরতেন না। আপনার জন্য আজও আমি অপেক্ষায়। জানেন আপনি, আপনার চলে যাওয়া দীর্ঘ রাস্তা পর্যন্ত ভিডিও করে রাখতাম। এভাবে প্রতিদিনই চলতো। অনেক ভেবে দেখলাম আপনার প্রতি আমার ভালোবাসাটা আপনাকে জানিয়ে দেওয়া প্রয়োজন। তাই ভয়কে জয় করে মনে জমে থাকা কথাগুলো এই কাগজে আবদ্ধ করলাম। এতক্ষণে নিশ্চয়ই বুঝেছেন আমি আপনাতে কতটা মগ্ন। যদিও না বুঝে থাকেন, তাহলে পুরো চিঠিটা শেষ পর্যন্ত পড়বেন, তাহলেই বুঝবেন। আপনি আমার বসন্ত। 14টা মাসের প্রতিটা দিনই আপনাকে নতুন বসন্তের মতো দেখতাম। আপনি আমার নিজস্ব চাঁদ। আকাশের চাঁদে এতটা মগ্ন না, আপনাতে যতটা মগ্ন আমি। আপনি আমার ফুটন্ত গোলাপ। আপনার নাম জানি না এখনো আমি। কখনো কথাই তো হয়নি, নাম জানবো কিভাবে? তবুও আপনার একটা নাম দিয়েছি আমি, চাঁদ। আপনি ছিলেন আমার দিনের আকাশের চাঁদ। আপনাকে দেখার পর থেকে আর রাতের চাঁদ দেখিনি কখনো। আপনাকে জানার অনেক আগ্রহ। প্রতিদিন এই রাস্তার বুকে হেঁটে কোথায় হারান, যেখান থেকে দিনে আর ফেরেন না? সব কালকে জানবো আপনার কাছ থেকে। আজ না হয় আমার মনে জমে থাকা কথাগুলোই বলি। আসলে লজ্জা বলতে কিছু নেই আমার মধ্যে, তাই তো আপনাকে ভালোবাসি কথাটা লিখে ফেললাম কাগজে। কিন্তু আমি অনেক লজ্জাবতী। এই যে নিজের মনের কথাগুলো লিখে বলতে হচ্ছে আপনাকে, সামনাসামনি হলে একটা শব্দও বলতে পারতাম না। তাই এই পন্থা অবলম্বন করলাম নিজ মনের কথা জানাতে। আর জানেন, আপনি যদি চিঠি পড়ে আমায় ভালোবেসে ফেলেন, তাহলে নিশ্চয় আপনি চিঠিটা বুকে জড়িয়ে নেবেন আমার অনুভূতিগুলো। এই কথাগুলো মুখে বললে হয়তো
কখনো জড়িয়ে নিতে পারতেন না। আমার বিশ্বাস আপনার জীবনে এখনো কোনো মেয়ে আসেনি। এটাও বিশ্বাস আপনি আমাকে ফিরিয়ে দেবেন না কখনো। আর যদিও ফিরিয়ে দেন, তাহলে হারিয়ে যাব ধানের শীষে জমে থাকা শিশিরের মতো। যদি ফিরিয়ে দেন, তাহলে চুপ হয়ে যাব মৃত নদীর মতো। তবুও বিশ্বাস আপনিও আমায় ভালোবাসবেন। কেন জানি মনে হচ্ছে আপনি আমায় ঠিক ভালোবাসবেন। আর কিছু লেখার প্রয়োজন মনে করছি না। কাল তো আবার দেখা হবে। কাল আপনার মুখ থেকে আপনার মনের কথা শুনবো। ভালোবাসি আপনাকে, খুব ভালোবাসি। আমাতে শুধুই আপনি, শুধুই আপনি, আর কেউ নয়। আপনার প্রেয়সী। আদিত্য চিঠিটা নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। তার মনে খুশির জোয়ার বইছে। আদিত্য কখনো ভাবেনি তাকে কেউ ভালোবাসবে। সে দেখতে খুব সুন্দর, যে কোনো মেয়েই তার প্রেমে পড়বে। কিন্তু আদিত্যর মা বাবা কেউ নেই। নিজের দিদির সাথে বিরাট বাড়িতে থাকে। আদিত্যের লেখাপড়ার খরচ চালাতে গিয়েই বাবা মায়ের সব টাকা শেষ করে দেয় আদিত্যের দিদি। রিয়ার বাড়ির সামনে চলে যাওয়া রাস্তা দিয়েই হেঁটে যায় টিউশনি করতে সে, আর গভীর রাতে ফেরে। আদিত্য আর তার দিদির বাড়ি ছাড়া আর কিছুই নেই। আদিত্যের দিদিও এখনো বিয়ে করেনি, নিজ ভাইয়ের কথা ভেবে। আদিত্য আজ খুব খুশি। এমন মেয়েকে আপন করে পাওয়া সত্যিই ভাগ্যের। তাকে ভেবেই 14 মাস কাটিয়ে দিয়েছে এই মেয়ে। চোখ বন্ধ করে ভালোবাসা যায় এই মেয়েকে। আদিত্য আজ আর টিউশনিতে যায়নি। এমন খুশির খবর নিজ দিদিকে তো জানাতেই হবে। সে আবার ফিরে বাড়ির দিকে। লাল বাড়ির সামনে এসে মুচকি হেসে তাকায়। এই প্রথম মন দিয়ে বাড়িটি দেখছে। এর পূর্বেও দেখেছে। লাল রং দেখে ভাবতো আদিত্য, বাড়ির রং কখনো লাল হয় নাকি? বাড়ির ঠিক সামনে আসতেই আদিত্য রিয়াকে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখে। আদিত্যকে দেখে রিয়া দৌড়ে ঘরে ঢুকে যায়। আদিত্যও লজ্জা পেয়ে তাড়াতাড়ি হেঁটে রাস্তা অতিক্রম করে। রিয়াকে অল্প সময় দেখেও চেহারাটা মনে রাখতে পারেনি। সে ভাবল কাল মন ভরে দেখবে। সারা রাত ঘুমাতে পারেনি আদিত্য। সাথে নিজের দিদিকেও ঘুমাতে দেয়নি। সারাক্ষণ রিয়ার কথা ভেবেছে। আদিত্য দিদিও খুব খুশি। যত তাড়াতাড়ি সম্ভব বউ করে নিয়ে আসবেন। সে তার দিদিকে একটু পরপরই রিয়ার কথা বলছে। কাল কি কি বলবে রিয়াকে, সব নিজের দিদিকে বলছে। আদিত্যের দিদি তার মুখে এতটা হাসি দেখে খুবই আনন্দিত। সকাল 8টায় আদিত্য নিজের দিদির কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। রিয়াকে বলবে নিজের মনের কথা। রিয়া কেমন খুশি হবে সেই কথা ভাবতেই আদিত্যের অন্যরকম ভালো লাগা কাজ করছে। সে যতটা পথ আগাচ্ছে ততটাই ভালো লাগা আবার ভয় কাজ করছে। কিভাবে কথা বলবে? যতই হোক অচেনা মেয়ে বলে কথা। আদিত্য লাল বাড়ির সামনে আসতেই ভিতরটা কেমন জানি নড়ে চড়ে উঠল। বাড়িতে অনেক মানুষের ভিড়। বাড়ির গেটের সামনে গিয়ে অনেক মানুষের ভিড় দেখে ভিতরে যাওয়ার ইচ্ছা হয়। কিন্তু রিয়া যদি ওকে দেখে তাহলে কি ভাববে? আদিত্য অনেকক্ষণ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। মানুষ আসছে যাচ্ছে, ভিতরে যাওয়ার সাহস পাচ্ছিল না। সে আর নিজেকে ঠিক রাখতে পারেনি। ভিতরে ঢুকে যায় সে। বাগানে অনেক মানুষ। আদিত্য একজনকে জিজ্ঞেস করে, ভাই, এখানে কি কোনো অনুষ্ঠান? এমন প্রশ্ন শুনে লোকটি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, ভিতরে গেলেই দেখতে পাবেন। আদিত্য আস্তে আস্তে সামনের দিকে যেতে থাকে। সে সব মানুষের মধ্যে মন খারাপের আভাস দেখতে পাচ্ছে। আদিত্য বাড়ির ভিতরে ঢুকতেই অবাক হয়ে যায়। সাদা কাপড় দিয়ে 3টে লাশ ফ্লোরে রাখা। লাশের সামনে পুলিশ সহ অনেক মানুষ।
আদিত্য এমন দৃশ্য দেখে নিজের চোখকে বিশ্বাস করাতে পারছে না। এমন কিছু হবে সে বিশ্বাস করতে পারছে না। আস্তে আস্তে হেঁটে 3টি লাশের সামনে যায়। লাশগুলো দেখার পূর্বে আদিত্য একজন বয়স্ক লোককে জিজ্ঞেস করে জানতে পারে, এই বাড়ির 4 জন সদস্যের মধ্যে 3 জনকেই কাল রাতে ডাকাত দল খুন করেছে। একজনকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। এমন কথা শুনে আদিত্যর হাত পা ঠান্ডা হয়ে যায়। সে অনুভব করলো তার শরীর কাঁপছে। আর একটু সামনে যায় লাশগুলোর। একজন এক এক করে লাশগুলোর মুখ দেখাচ্ছে। শেষের লাশটা দেখে কালকে রিয়ার মতো লাগে। বুঝতে সমস্যা হয়নি এটাই রিয়া। রিয়া বলে এক চিৎকার দেয় আদিত্য। সাথে সাথেই মাটিতে ঢলে পড়ে সে রিয়ার মুখের উপর। তার চোখ জোড়া বেয়ে অঝরে জল পড়ছে। পাথর হয়ে জড়িয়ে ধরে আছে রিয়াকে। একজন পুলিশ এসে তাকে তুলে ধরে দাঁড় করায়। পুলিশ অফিসার আদিত্যকে অনেক প্রশ্ন করছে, কিন্তু সে কোনো কথাই বলতে পারছে না। শুধু হাত দিয়ে নিজের পকেটের দিকে ইশারা করে। পুলিশ তার পকেটে হাত দিয়ে রিয়ার দেওয়া চিঠিটা পায়। পুলিশ অফিসার চিঠিটা পড়ে কেমন জানি মন খারাপ করে ফেলেন। চোখ বেয়ে জল পড়ল কয়েক ফোঁটা। আদিত্য আবারও রিয়াকে জড়িয়ে ধরে। এবার আর সে কান্না করেনি, অজ্ঞান হয়ে যায়। রিয়া সহ ওর পরিবারের 2 জন মরেছে। আজ 3 দিন হলো। আদিত্যের দিদি তার এই অবস্থা দেখতে পাচ্ছে না। রিয়ার মাকে নিয়ে এসেছে তার দিদি নিজের কাছে। আদিত্য চুপ করে ঘরের মধ্যে শুয়ে থাকে। খাবার দাবার সব ছেড়ে দিয়েছে। সারাক্ষণ রিয়ার চিঠিটা জড়িয়ে রাখে বুকে। তার মুখ দিয়ে একটি কথাই বের হয় শুধু, তাকে একটিবার ভালোবাসি বলতে পারিনি আমি। তার দিদি কোনোভাবেই তাকে স্বাভাবিক করতে পারছেন না। আদিত্য আর রিয়ার শুরুতেই শেষ। আজ হয়তো একটি সুন্দর সম্পর্ক শুরু হতো, কিন্তু সম্পর্কটা শুরুতেই শেষ হয়ে গেল। কালকেই আদিত্যর মুখে হাসি ছিল, কিন্তু আজ কান্না ছাড়া কিছুই দেখতে পাচ্ছে না তার দিদি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।